ফ্যামিলি কার্ড এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে ঠিক সেই আসনগুলোর যেই কনস্টিটিউয়েন্সি সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলাই পাচ্ছে, সেই অন্য আসনের মানুষ। ওই যে রাশেদ ভাই একটা আসনে নির্বাচন করেছিলেন, সেই আসনে উনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করেছিলেন। আমি জানতে চাই যে উনার কনস্টিটিউশন যারা বিরোধী দলের এমপি তাদের আসনগুলো তো বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা তারা চোখে দেখে নাই, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ। আপনি দেখেন আপা, দেন দয়া করে, হ্যাঁ তাহলে মানুষ জানুক। আপা আছে তো, দিয়েছে তো, আপনি মানে আপনি নিউজটা একটু প্লিজ দেখে নেবেন। কোনো অসুবিধা নাই, আমি তো আপনার কনস্টিটিউশনের মানুষের কি হবে সেটা জানতে চাই। আমি সেটাই বলেছি, দিয়েছে। আমি জানতে চাই যে বিএনপি উনাকে খালি বিএনপি নেতা পদবি দিবে না আর কি পদবি দিবে? আমি তো চাই উনি যেহেতু একটা অভ্যুত্থানে একটা সংস্কারপন্থী দল, একটা অভ্যুত্থানের পক্ষের দলের সেক্রেটারি ছিলেন, ওনার একটা ভালো পদবি পাওয়া উচিত। আমি ওনার জন্য দোয়া করি। সালাউদ্দিন আহমেদের কাউন্টার দেওয়ার মতো জামাতের দ্বিতীয় নেতা আপনি দেখান আমাকে। দ্বিতীয় নেতা রাশেদ খান যদি এভাবে বলেন, অনেকগুলো অভিযোগের কথা বলেছেন, বিএনপি সংস্কারপন্থী না, সংস্কার চাই না, তার কারণে বিভিন্ন মিথ্যাচার করছেন, এরকম অভিযোগ রয়েছে। বিএনপি ভারতপন্থী এই বিষয়টাও তিনি অভিযোগ করেছেন। এবং সেই সাথে যে মামলাটা নেওয়া হচ্ছে সেই মামলায়, অর্থাৎ যে সংবিধান সংস্কার পরিষদের যে মামলা অবৈধ রুল জারি করেছে অবৈধ বিষয় নিয়ে, এই বিষয়গুলো তো বিএনপির সংশ্লিষ্টতার কথা তিনি তুলছেন। আপনারা কি বলবেন আসলে বিএনপি কেন সংস্কার চায় না, কি বলে উনি আপনার বক্তব্য? দেখেন, নির্বাচনের আগে যখন জামাত এবং এনসিপি তাদের নির্বাচনের প্রচারণা করছিল, সেই সময় তারা বারবার বলছিল বিএনপি সাদাবাদ, বিএনপি সংস্কার বিরোধী। এই কথা বলার পরেও, এই ন্যারেটিভ সৃষ্টি করার পরেও এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। এখন তারা যে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, গণভোটের তো রায় দিয়েছে ন্যারেটিভ, একই ন্যারেটিভ। তো এদেশের জনগণ এই ন্যারেটিভ আসলে খায় না, যে কারণে এদেশের জনগণ কিন্তু জামাত এবং এনসিপিকে ক্ষমতায় বসায়নি। আমি আপাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি ক্ষমতায় যেতে চান? দেখেন, তিনি বলছেন সবার আগে সংস্কার, সবার আগে বিচার। তো সংস্কার এবং বিচার শেষ না করে আপনাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? এত সংস্কারের কথা, এত বিচারের কথা বলেন। আপনাদের আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, এরপরে আপনার মাহফুজ আলম, তারাও তো সরকারে ছিল, কেন সংস্কার এবং বিচার শেষ করতে পারলো না? তাহলে কি ব্যর্থতার দায় আপনারা নেবেন না? আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা যে শপথ নিল, কার হাতে শপথ নিল? আমার হাতে। আমি রাষ্ট্রপতি ছিলাম সেই সময়, আমার হাতে তো শপথ নেন নাই। শপথ নিয়েছেন কার হাতে? যাকে আপনারা অবৈধ বলছেন, যাকে আপনারা ফ্যাসিবাদের দোসর বলছেন, তার মানে কি ওই ফ্যাসিবাদের দোসরকে আপনারা আবার শপথ নেওয়ার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। যে সংবিধানকে আপনি বলছেন মানেন না, সেই সংবিধান মেনে শপথ নিয়ে আপনি এই সংবিধানকে আবার বহাল রাখার জন্য আপনি কাজ করেছেন। ভাই, 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন আমার ভুল হয়ে গেছে, থুক্কু। এটা কি পোলাপানের খেলা নাকি? যে আপনি বললেন যে আমি এখন খেলতে পারতেছি না, হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি, আমি ঘরে যে ঘুমাবো, এটা তো হয় না। এটা তো রাষ্ট্র পরিচালনা করা। আপনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব শেষ না করে আপনি পদত্যাগ করেছেন, এবং ওই সংবিধানকে, ওই রাষ্ট্রপতিকে আপনি সেখানে এস্টাবলিশ করে এসেছেন। এর দায়িত্ব বিএনপির না? এখন আপনি যতই বিএনপিকে দোষারোপ করেন আর গালিগালাজ করেন, আপনি তো ফাউল করে ফেলিয়েছেন। ফাউল করেছেন মানে কি? আপনি মাঠের বাইরে চলে গেছেন। এখন এই মাঠের বাইরে গিয়ে আপনি যতই কথা বলেন, এই কথা কোনোভাবেই জনগণ গ্রহণ করবে না। এরপরে আপা বললেন যে বিএনপি ভারতপন্থী দল। তিনি বলেছেন যে যদি এই ছেলেরা অভ্যুত্থান না করতো তাহলে মির্জা আব্বাস সাহেব, রিজভী সাহেব, তারা কোনোভাবেই জামিন পেত না, তারা কোনোভাবেই মুক্তি পেত না। আব্বাস সাহেব অভ্যুত্থান করতে গিয়ে তিনি কারারুদ্ধ হয়েছিলেন, রিজভী সাহেব আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন। সুতরাং এই কথা বলবেন না যে শুধুমাত্র এই ছেলেরাই আন্দোলন সংগ্রাম করেছে। যারা নির্বাসিত হয়েছিল তারা অভ্যুত্থান করতে গিয়ে, আপনি বলেছেন, আমি নোট করেছি তো, তারা অভ্যুত্থান করতে গিয়েই নির্বাসিত হয়েছে। সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, সুন্দর ভাষায় বলেন আপনারা এই গুমকে যেভাবে শিলং ফেরত, মানে কি তিনি ভারতে চা খেতে গিয়েছিলেন না? এদেশে সব থেকে বেশি গুম এবং খুন যদি কোনো দলের হয়ে থাকে সেটা বিএনপি। জামাত ইসলামের অবশ্য হয়েছে, কিন্তু আজকে যেভাবে আপনি বিএনপিকে ভারতপন্থী দল বললেন, সেই আমি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিল জামাতকে নিয়ে, আজকে আপনি সেই একই ধরনের আচরণ করলেন। আপা, এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশের মানুষকে উৎসাহ এবং
অনুপ্রাণিত করেছেন, এই কথাগুলো যেভাবে মানুষের কাছে মিডিয়ার কাছে উত্থাপন করে গেছেন আমাদের ভাই শহীদ উসমান হাদি, তিনি কি বিএনপিকে ভারতপন্থী দল বলেছেন? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল। রাজনীতি করলে মানুষের ভুল হয়, মানুষের অনেক সময় অনেক বিষয়ে মানুষ ভুল করে থাকে, কিন্তু বিএনপিকে আপনি কোনোভাবে ভারতপন্থী দল বলতে পারেন না। বরং আমরা লক্ষ্য করছি আজকে যাদের সাথে আপনারা জোট বেঁধেছেন তারা ভারতপন্থী দল হওয়ার জন্য আজকে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা হয়তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা আগে বলেছেন, এখন হয়তো কিছুটা কম বলবেন, যেহেতু এখন সংসদীয় রাজনীতির দিকে আপনারা চলে গেছেন। দেখেন, ভারত আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে তো আমি ইগনোর করতে পারি না, কিন্তু ভারত যদি এদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন চালানোর ক্ষেত্রে চেষ্টা করে, সে বিষয়ে বিএনপি সবসময় কথা বলেছে। এখন ভারতের সাথে কি আমি যুদ্ধ বাঁধাবো? আপনাদের সেই মাহফুজ আলম ভারতের সাথে যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল, বিএনপি একটা পরিশুদ্ধ একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, বিএনপি কোনোভাবেই প্রতিবেশীর সাথে যুদ্ধ তৈরি করতে পারে না। এর মধ্য দিয়ে তো বাংলাদেশের জনগণ ভালো থাকবে না। বিএনপি ন্যায্যতার কথা বলে, সাম্যের কথা বলে। বিএনপির যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে সীমান্তে যেন আর কোনো হত্যার ঘটনা না ঘটে। আপনি বিএনপির কাছ থেকে কি এটা প্রত্যাশা করেন নাই? বিএনপির যিনি মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন তিনি যেভাবে পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, তিনি তো তার বাবা এবং মায়ের নামে জিকির করেন না, তিনি তো এই প্রটোকল নিয়ে ঘরেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জেমে চড়ে যাবেন, জনগণের সাথে তার সম্পৃক্ততা তৈরি হবে, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আজকে প্রধানমন্ত্রী যেভাবে কাজগুলো করছেন, প্রশংসা করেন। ফ্যামিলি কার্ড, আপনারা বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া। আমি দেখেছি হাসনাত আব্দুল্লাহ থেকে নাহিদ হোসেন, জামাতের অন্যান্য নেতারা, এমনকি যে ডাকসুর ভিপি, তারাও বলেছিল ফ্যামিলি কার্ড নাকি কিসের তো ডাক্তার ফ্যামিলি কার্ড। আজকে দেখেন এইসব মানুষের বক্তব্যগুলো, আমি শেষ করে 1 মিনিটে, এইসব মানুষের বক্তব্যগুলো ভুয়া হয়ে গেছে। আজকে তারেক রহমান তিনি কিন্তু ভুয়া হননি, তিনি যা বলেছিলেন তাই করছেন। তিনি কৃষি কার্ডের কথা বলেছিলেন, সেটি করছেন। ইমাম এবং মুয়াজ্জিব, তাদের তিনি সম্মানের কথা বলেছিলেন, সেটি তিনি করছেন। আজকে দেখেন সচিবালয়ে 9টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, প্রতিনিয়ত সচিবালয়ে তিনি সেখানে অফিস করবেন, এটা কল্পনা করতে পেরেছিলেন? আজকে জনাব তারেক রহমান যা যা তিনি করতেছেন, ভবিষ্যতে করবেন, আপনারা তার ধারে কাছেও যেতে পারবেন না, সেটা কল্পনার মধ্যে আনতে পারেননি। আপনারা শিখেছেন, ভাই যদি এই কথাটা না বলি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ আনলো যে আমি পরবর্তী আসবো আপনার কাছে, আপনি নোট রাখেন। অ্যাডভোকেট হুমায়রা নূর, যদি কালকে তো আপনাদের যে হুঁশিয়ারি ছিল, এখন কি করবেন আসলে? সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন তো ডাকা হলো না, 30 দিনও চলে গেল, আপনাদের অবস্থান কি? আচ্ছা, আমি রাশেদ ভাই উত্তর দিয়েন পরে, আমি বলিনি, আমি যে প্রশ্নটা রেখে যাই। ধরেন উনি এইখানে আলোচনাটা হচ্ছে সংস্কারের, আলোচনাটা হচ্ছে সংস্কারের ইস্যুতে, কিন্তু আমি দেখলাম যে উনি বিএনপির বন্দনায় উনি ভেসে যাচ্ছেন। কিন্তু উনি, আমি আপনাদেরও বন্দনা করেছি, জুলাই অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল, সেইটাও বলেছি, সেটা আপনি ভুলে গিয়েছেন, শুনেন নাই। কিন্তু আমি হ্যাঁ, এখানে অনেয়ার আছে, সবাই রিপিট করলে শুনতে পারবে। আমি জানতে চাই যে বিএনপি ওনাকে খালি বিএনপি নেতা পদবি দিবে না আর কি পদবি দিবে? আমি তো চাই উনি যেহেতু একটা অভ্যুত্থানে, একটা সংস্কারপন্থী দল, একটা অভ্যুত্থানের পক্ষের দলের সেক্রেটারি ছিলেন, ওনার একটা ভালো পদবি পাওয়া উচিত, আমি ওনার জন্য দোয়া করি। আচ্ছা, উনি বলেছেন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলেন? নাহিদ ইসলাম একটা উপদেষ্টার পদে থাকা অবস্থায় এই সংস্কারের জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য সে এত বড় পদবীর লোভ লালসা, সেই চেয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যেই রাজনীতিটা করতে এসেছে, আজকে সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম করবে, সেই রাজনীতিটাই নাহিদ ইসলাম স্ট্যাবলিশ করবে। এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত যত দূর যাওয়া লাগে, এই মানুষের রায় বাস্তবায়ন করার জন্য, গণরায়, এই ম্যান্ডেটকে বাস্তবায়ন করার জন্য মানুষকে সম্পৃক্ত করে যা যা করা লাগে ঠিক তাই করবে। এবং মানুষ এই নাহিদ ইসলামকেও ভোট দিয়ে জিতিয়েছে, জনাব তারেক রহমানকেও ভোট দিয়ে জিতিয়েছে। আর শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সব কিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো, উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যা যাই যে ফ্যামিলি কার্ড, এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে, ঠিক সেই আসনগুলোর যেই সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলাই পাচ্ছে, সেই অন্য আসনের মানুষ। ওই যে রাশেদ ভাই একটা আসনে নির্বাচন করেছিলেন, সেই আসনে উনি বিএনপির পক্ষ হয়ে নির্বাচন করেছিলেন। আমি জানতে চাই যে উনার কনস্টিটিউশন, জি ভাই, এই উত্তরটা আমি জানতে চাই, একদম 1 মিনিটে দিতে হবে, আমার কাছে সময় একদম কম। সেটা হচ্ছে বিএনপি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অবশ্যই, হ্যাঁ জি। দেখেন বিএনপি সরকারি দল, তাই তো?
আর 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে সেটা বিরোধী দল। এখন আপনি যখন তালিকা প্রকাশ করবেন, সরকারি দলের এমপিদের তালিকা আলাদা, আর যারা বিরোধী দল সেটা আলাদা করবেন। পরবর্তীতে আপনি অবশ্যই দেখেছেন যারা বিরোধী দলে আছে তাদের সংসদে বরাদ্দ, তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একটা তালিকা প্রকাশ করলেন, ফেসবুকে পোস্ট করলেন, আর একটা প্রকাশ করলেন না, মানে বিভ্রান্তি প্রধানমন্ত্রী সৃষ্টি করার তহবিল জন্য। থেকে যে পাওয়ার কথা সবার জন্য করা সবাই হয়েছে। পাবে, সবাই পেয়েছে, জি। সবাই পেয়েছে, কিন্তু কথা হলো যে আপনার তো বিরোধিতা করতে হবে, আপনি তো রাজনীতি করবেন না। আপনাকে বিএনপিকে উৎখাত করতে হবে, আপনাকে বিএনপিকে ভারতের দল বলতে হবে, বিএনপিকে ভারতপন্থী বলতে হবে, বিএনপিকে চাঁদাবাজ বলতে হবে। সুতরাং আপনি অর্ধেক প্রকাশ করবেন আর অর্ধেক প্রকাশ করবেন না। ওই সময় কিন্তু আপনার দেখেন যে যারা বিরোধী দলের এমপি তাদের আসনগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা তারা চোখে দেখে নাই, কারণ তাদের চোখ থাকতেও তারা অন্ধ। আপনি কি দেখিয়ে দেন দয়া করে, হ্যাঁ, তাহলে মানুষ জানুক। আপা আছে তো, দিয়েছে তো, আপনি মানে আপনি নিউজটা একটু প্লিজ দেখে নেবেন। কোনো অসুবিধা নাই, দিয়েছে। আমি তো আপনার জি। কনস্টিটিউশন দেখেন মানুষের উনি কি হবে সেটা দিয়েছে, জানতে আমি চেয়েছি। সেটাই বলেছি, দিয়েছে, সব জায়গায় দিয়েছে, কিন্তু ওই যে বললাম না এবং সরকারি সেটা কিন্তু দলগুলো আলাদা, সরকারের টাকায় না, বিরোধী- সেটা অবশ্যই মানুষের সরকারের টাকায়, টাকায় না, এদেশের আমার ট্যাক্সের জনগণ, পয়সায়। অবশ্যই আপনার টাকায়, জি, আমার কষ্ট টাকায়, করে কামাই আমাদের করা সবার ট্যাক্সের টাকায়। পয়সা। এটা সবাই রাষ্ট্র তো আর এবং শুধুমাত্র এই কোন একই দলের ভাবে টাকায় এই চলে জন্য না। সারা রাষ্ট্র বাংলাদেশের সকল প্রত্যেক- মানুষ ফ্যামিলি আমি কার্ড একটু থেকে শেষ শুরু করি করে আপা, সব সুবিধা আমি শেষ প্রাপ্য। করি। দেখেন আমি যে কথা উনি ওই সময় উত্তর দিতে চেয়েছিলাম, আপা আমাকে বলেছিলেন যে বিএনপি শেষ করতে হবে, নাকি শেষ করতে গালিগালাজ করে। দেখেন এদেশে গালিগালাজে বিএনপি ফার্স্ট নেতা হলো, কর্মী না, আপনাদের কর্মী না। গালিগালাজে ফার্স্ট হলো কারা? জামাত। এবং এই জামাত যে গালিগালাজে ফার্স্ট, এটা এনসিপি অসংখ্যবার বলেছে। এনসিপির এই যে আপনার সবচেয়ে কম বয়সে যিনি এমপি আপনি হয়েছেন হান্নান মাসুদ, আমার কথা অসংখ্যবার আর বলেছে, আপনার কথা বলেন যে আমার তো এখানে নাই, যে আমার কথা অসংখ্যবার বলে কি বলেছে। হবে? আপা এখানে তো শুধু এনসিপির কথা আমি বলার তো জন্য আমি আপনাকে- আসি না, আমি একটু আমি তো শেষ করে দিই আপনার আপা, দোষ দিয়েছি। প্লিজ একটু শেষ করি, আপনার সময় তো আমি কথা বলি নাই। তো আমি সেটাই বলতেছি, দেখেন এই যে আমাদের জাতীয় সংসদ আজকে আবার বসলো, সবাই কথা বললো, কিন্তু কথা হলো আপনি জনগণ কিন্তু খেয়াল করেছে যে কাদের অভিজ্ঞতা আছে কাদের অভিজ্ঞতা নাই। আমার দেশ পত্রিকা, যে পত্রিকা সবসময় জামাত ইসলামকে মানে সবসময় প্রশংসা করে, সেই পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে অনভিজ্ঞতায় ভুগছে জামাত। জি, আমি মনে এই জায়গায় থেকে রাখেন, আজকে জামাতের এই পারফরম্যান্স নিয়ে সবাই অসন্তুষ্ট। আমি দেখলাম যারা জামাতপন্থী লেখক রয়েছে, আমার একটা ছোট্ট অ্যাক্টিভিস্ট একটা রয়েছে, প্রশ্ন, জি, ছোট্ট তারাও একটা কিন্তু আজকে বিরক্ত হচ্ছে যে জামাত কেন পারফর্ম করতে পারছে না। আমি বলি জি। দেখেন শিশির মনির সাহেব যদি এমপি হতেন তাহলে তিনি কিন্তু ভালো করতেন। ওকে ভাই। জামাতের দ্বিতীয় একজন ব্যক্তি দেখান তো সংসদে ভালো কথা বলে, আজকে জনাব সালাউদ্দিন আহমেদ, মানে যে আপনি কোনো বললেন না যোগ্য লোক নেই, যে সালাউদ্দিন আহমেদ কোনো যোগ্য লোক আরেকটি নেই। সংবিধান, তো সেই সালাউদ্দিন আহমেদের কাউন্টার দেওয়ার মতো জামাতের দ্বিতীয় নেতা আপনি দেখান আমাকে। দ্বিতীয় নেতা নেই আমার কাছে। শেষ দুজনকে আমি অসংখ্য শুধু ধন্যবাদ। একটা শব্দ বলে রাখি কে- যে এই যে উনাদের অভিজ্ঞতাকে সম্মান করেছি, এই সম্মানের খেসারত আজকে দিতে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের এতগুলো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে তারা সংস্কারকে নাকচ আপা, করে আপনি দিতে বলেছিলেন চায়। যে বিএনপির উপর ধন্যবাদ, আস্থা অসংখ্য বিশ্বাস ধন্যবাদ। রেখে ভুল করেছি। জি, রাশিদ 30 খান, সেকেন্ডে। আমার সময় নেই। বিএনপির উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছি। দেখেন সরকারটা কিন্তু আপনারা গঠন করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সেই প্রধান জি, এই জন্য- উপদেষ্টাকে রিসিভ করার জন্য জি, জি, এই জন্য আপনারা খলিল গিয়েছিলেন। সাহেব এখন আপনাদের BNP সরকার ও BNP-র খলিল মন্ত্রী। সাহেবকে আপনারা নিয়োগ দিয়েছিলেন, জি, জি। এখন খলিল সাহেব কেন আমরা- আপনাদের আমাদের কোটের বাইরে সাথে চলে গেল? আপনারাও ছিলেন, বিএনপিও সেই ছিল, সবাই ছিল, ছাত্ররাও ছিল, বিএনপিও আপনারা ছিল, নিয়োগ ছিল দিয়েছিলেন না? আপা। ছিল কেন না? আপনাদের 6 সদস্যের লিয়াজু কমিটি ছিল না? আচ্ছা, এরাই ধরেন তো আপনি সরকার তো আরো গঠন ভালো করেছিল। বলতে পারবেন যে সেই লিয়াজু কাকে কে কমিটি নিয়োগ কেন আপনাদের দিয়েছে, সাথে বেইমানি কার করলো? purpose কে নাহিদ serve ইসলাম কি করেছে বলেছিল এবং কে যে মন্ত্রিত্ব আমরা পেয়েছে, বিশ্বাস এটা করে ভুল মানুষ করেছি, দেখেছে। কারণ আপনারা বিশ্বাস করে ভুল করেছেন, আপনাদের সাথে বেইমানি করেছে, জি। সেটার জন্য কি দায়ী আমি? জি, সেই সুযোগটা বিএনপি নিয়েছে না? না না, ধন্যবাদ। বিএনপি কেন সেই সুযোগ নেবে? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক।